এইচএসসির বোর্ড পরীক্ষায় আসা সামারি অংশ নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় আছো? তাহলে মাত্র 10টা মিনিট সময় আমার সাথে ব্যয় করো। আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা এক ক্লাসে সকল সামারি কিভাবে লেখা যায় বা একটা টেকনিক ফলো করে সকল সামারি আমি কিভাবে অ্যান্সার করতে পারবো তার চূড়ান্ত একটা ফর্মুলা দিয়ে দিব ইনশাল্লাহ। প্রথমে আসি সামারি লেখার যে সিকোয়েন্সটা বা যে নিয়মগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, এই বিষয়গুলো জানা তোমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি। ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের প্রত্যেকে অবশ্যই রিকোয়েস্ট করবো ভাইয়া একটু নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করবে। প্রথমেই বলতেছি ভাইয়া, সামারিটা আসলে কয় লাইন বা আমরা কয়টা বাক্যে লিখতে পারি? আমরা সচরাচর চেষ্টা করব 5 থেকে 6 লাইনের মধ্যে সামারির অংশটা শেষ করার জন্য। কারণ কি ভাই, সামারি মানেই তুমি যা পড়ছো তার একটা ওভারঅল কম্বিনেশন তোমাকে দিতে হবে, এখানে বড় করে লেখার আসলে কোনো সুযোগ নাই। এরপরে হচ্ছে সামারি লেখার সময় কোনো নাম্বারিং করা যাবে না। কি বলছি ভাইয়া? কোনো নাম্বারিং যেমন 1 2 3 অথবা ABC এই জাতীয় কোনো নাম্বারিং করা যাবে না। তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম? প্রথম স্লাইডে সামারি হবে 5টা সেন্টেন্সে বা 6টা সেন্টেন্সে সর্বোচ্চ, এখানে কোনো প্রকার নাম্বারিং করা যাবে না। এর পরবর্তী অংশ দেখো, ইন আ প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফ বলতে আমরা আসলে কি বুঝি? প্যারাগ্রাফ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এরকম একটা অংশে আমরা কোনো প্রকার কোনো গ্যাপ দিব না, কোনো বাক্যের পর একটা বাক্য কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এরকম একটা প্যারাগ্রাফের আঙ্গিকে লিখতে হবে, কোনো প্রকার নাম্বারিং করা যাবে না। সামারি লেখার ক্ষেত্রে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা অথবা এসএসসি পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে যে মেইন জিনিসটা মেনটেন করা উচিত সেটা হচ্ছে ভাই, এই বয়সে আসলে তোমার সিম্পল সেন্টেন্স ইউজ করাই মোটামুটি যুক্তিযুক্ত। কারণ কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে গিয়ে তুমি যদি আসলে আরও সেন্টেন্সটাই ভুল করে ফেলো সেটা মোটেও কার্যকরী হবে না। সুতরাং সিম্পল সেন্টেন্স দিয়েই যদি আমি 10-এ 10 পেয়ে যাই তাহলে আমার কিন্তু কমপ্লেক্স বা কম্পাউন্ড ইউজ করার কোনো প্রয়োজন নাই। তাহলে কি বলছি ভাইয়া? ইন এ প্যারাগ্রাফ ইন সিম্পল সেন্টেন্স। পরবর্তী অংশে দেখো, 1/3 অফ দ্য প্যাসেজ, অর্থাৎ সামারি যখন তুমি করতে যাবা দেখবা পুরা প্যাসেজটা যদি 15-16 লাইন থাকে, তোমার এটা 3 ভাগের 1 ভাগ নিলে কি 5 অথবা 6 লাইনেই চলে আসবে। এই 1/3 অফ দ্য প্যাসেজ, প্যাসেজের 1/3 এই জিনিসটা মেনটেন করতে হবে। অতএব তুমি চাইলেই সামারিটা খুব বেশি বড় করতে পারবে না। ইন অ্যাসার্টিভ সেন্টেন্স, সামারি লেখার সময় সবসময় যে বিষয়টা মেনটেন করতে হবে ভাইয়া, অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করতে হবে। কখনো প্রশ্নবোধক চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন, যেটা কি এই প্রশ্নবোধক বসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, আর আশ্চর্যবোধক চিহ্ন কখন বসে ভাইয়া? আশ্চর্যবোধক চিহ্ন বসে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে। এই জাতীয় বাক্যের কোনো প্রকার ব্যবহার করা যাবে না সামারিতে। সামারি কখন লিখতে হবে? সব সময় লিখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। পরবর্তী অংশ দেখি, নো এক্সাম্পল, অর্থাৎ কোনো প্রকার উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার কাজ 10-এ 10 পাওয়া, তোমার কাজ এত বেশি নিজেকে জ্ঞানী প্রমাণ করা না। তুমি কিভাবে মার্ক তুলতে পারবা এই জিনিসটা এখন মেনটেন করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোনো এক্সাম্পল দেওয়া যাবে না, কোনো কোটেশন মার্ক দেওয়া যাবে না, কোনো প্রশ্নবোধক চিহ্ন করা যাবে না। অর্থাৎ কোনো বাক্যে তুমি প্রশ্ন অ্যারাইজ করে এরকম কোনো বাক্য ইউজ করার তোমার কোনো প্রয়োজন নাই। এরপরে হচ্ছে স্টাডি ইওর ওন ল্যাঙ্গুয়েজ। স্টাডি ইওর ওন ল্যাঙ্গুয়েজ বলতে আমি কি বুঝিয়েছি ভাইয়া? একটা সামারি থাকতে পারে কি অবস্থায়? একটা প্যাসেজ দেয়া থাকবে, এখান থেকে যখন তোমাকে সামারাইজ করতে বলবে সেক্ষেত্রে তুমি নিজের ভাষায় বাক্যটা শুরু করবা এবং ফার্স্ট লাইন, প্রথম লাইনটা অবশ্যই তোমার নিজস্ব ভাষায় লেখার চেষ্টা করবে। এক্ষেত্রে আসলে 5টা বাক্য বা 5টা 6টা লাইন তুমি কিভাবে লিখতে পারো আমি ওভারঅল ডেমো কিন্তু শেষে দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে কি বলছি ভাইয়া? অবশ্যই প্রথম লাইনটা শুরুর ক্ষেত্রে নিজের ভাষায় শুরু করতে হবে, কোনো প্রকার কপি পেস্ট করার বা মানে প্যাসেজ থেকে কোনো অংশ তুলে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। এরপরে দেখো, নট কপি ডিরেক্টলি ফ্রম দ্য প্যাসেজ। এই কথাটা ভাইয়া আমরা সবসময় ভুল করে আসি। এই কথাটা আমরা সবসময় ভুল করে আসি। আমরা মনে করি ভাই সামারি মানে কি? আমরা মনে করি সামারি মানে প্যাসেজ থেকে একটু অংশ উঠাই দেওয়া। না ভাই, এটা আসলে সামারি না। সামারিতে কোনো অংশই তুমি ডিরেক্টলি কপি করবা না। তুমি কপি করবা কিভাবে? ইনডিরেক্টলি। তোমার কপি তো অবশ্যই তুমি করবা, কারণ ওটার সাথে সামঞ্জস্য রাখতে হবে। সেক্ষেত্রে ডিরেক্টলি কপি করা যাবে না, ইনডিরেক্টলি কপি করতে হবে। এক্ষেত্রে সিনোনিমিয়াস ওয়ার্ড বা কিভাবে তুমি একটা সামারি লিখতে পারো আমি এখন একটা ওভারঅল ডেমো দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এখানে কি কি দেখলাম? ফার্স্ট অফ অল, একটা সামারি হচ্ছে 5টা সেন্টেন্সের মধ্যে হবে, 5-6 এর মধ্যে নাম্বারিং করা যাবে না, একটা প্যারাগ্রাফ আঙ্গিকে হবে, সিম্পল সেন্টেন্স ব্যবহার করার প্রবণতা থাকতে হবে। এরপরে বলছি 1/3 অফ দ্য প্যাসেজ, প্যাসেজের 1/3 চলে আসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে লেখার চেষ্টা করতে হবে, কোনো এক্সাম্পল দেওয়া যাবে না, কোনো কোটেশন দেওয়া যাবে না, কোনো প্রশ্ন অ্যারাইজ করা যাবে না। এরপরে দেখো, স্টাডি ইওর ওন ল্যাঙ্গুয়েজ, নিজস্ব ভাষায় শুরু করতে হবে। এরপরে কি বলছি? ডিরেক্টলি কোনো কিছু প্যাসেজ থেকে কপি করা যাবে না।
এখন দেখি একটা সামারি আসলে কীরকম হতে পারে। ফার্স্ট সেন্টেন্সটা, সামারি, যে কোনো সামারির ক্ষেত্রে তুমি আসলে কিভাবে ইউজ করবা। দেখো, যে কোনো সামারির ক্ষেত্রে তুমি এই লাইনটা প্রথম বাক্য হিসেবে ইউজ করতে পারো। সেটা কি ভাই? দ্য প্যাসেজ ইজ মেনলি রিটেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স, ইফেক্ট, কার্ডস, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মেইন ওয়ার্ড। অর্থাৎ তুমি যদি এখানে ট্রি প্লান্টেশন নিয়ে বলো বা ট্রি প্লান্টেশন নিয়ে প্যাসেজটা থাকে, কিভাবে অ্যান্সার করতে পারবা? দ্য প্যাসেজ ইজ মেনলি রিটেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। একদম ভাই ক্লিয়ার কাটা লাভ, কোনো কিছু আর দেখার দরকার নাই। এভাবে তুমি যে কোনো সামারির বাক্যটা লিখতে পারবা। এখন কার্ডসের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা কার্ডসের ক্ষেত্রে যৌতুক প্রথার কথা বলতে পারি। যৌতুক কি? এই সমাজের জন্য একটা অভিশাপ। ইফেক্ট কি? প্রভাব। এরপরে কি? ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ কোনো কিছুর বর্ণনা বা তার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে তার ক্যারেক্টারিস্টিক্স দিয়ে আমরা বাক্যটা শুরু করতে পারি। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, অবভিয়াসলি ইট ইজ আ ফ্যাসিনেটিং অ্যান্ড গ্রিপিং ইস্যু উইচ ক্যান নট গো উইদাউট আওয়ার ডিপ অ্যাটেনশন। অবশ্যই এটা কি? ফ্যাসিনেটিং এবং গ্রিপিং ইস্যু, অর্থাৎ মনোমুগ্ধকর এবং আকর্ষণীয়। এই জাতীয় বিষয়গুলা আমাদের আসলে ডিপ অ্যাটেনশন বা গভীর মনোযোগ এড়িয়ে যেতে পারে না। সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এর থেকে ভালো বাক্য কোনো আসলে হওয়ার দরকারও নাই আমি মনে করি। অবভিয়াসলি ইট ইজ আ ফ্যাসিনেটিং অ্যান্ড গ্রিপিং ইস্যু হুইচ ক্যান নট গো উইদাউট আওয়ার ডিপ অ্যাটেনশন। এখন একটা লাইন গেল, দুইটা লাইন গেল। বিষয়টা হচ্ছে তোমরা একটু এগুলো নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করবা, অথবা দাগানো পিডিএফটা বা এই ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য আমাকে ইনবক্স করলেই আমি দিয়ে দিব ইনশাল্লাহ। পরবর্তী দেখো, থার্ড অথবা ফোর্থ সেন্টেন্সে কি করবা? প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ লাইন, এক নম্বর দুই নম্বর যে লাইনটা আমি লিখে দিয়েছি এতটুকুই আনাও। 3 নম্বর এবং 4 নম্বর লাইনের ক্ষেত্রে প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ লাইন ব্যবহার করবা। কিন্তু ভাই ব্যবহার করার ক্ষেত্রে আমি এখানে আরেকটা কথা বলে দিচ্ছি ভাইয়া, সিনোনিমিয়াস, অর্থাৎ সমার্থক শব্দ ব্যবহার করার প্রবণতা রাখতে হবে। সমার্থক শব্দ ব্যবহার করার প্রবণতা রাখতে হবে, কারণ কি? প্যাসেজের যে বাক্যটা আছে বা যে শব্দটা আছে এটা না ব্যবহার করে এর যে সিনোনিমিয়াস ওয়ার্ডগুলো আছে এগুলো বানাবো হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর লাইন। তাহলে আমাদের 4টা বাক্য শেষ। ফার্স্ট দুইটা যা বলছি তাই, সেকেন্ডটাও বলে দিছি। থার্ড ফোর্থ প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ লাইন কিন্তু সমার্থক শব্দ ব্যবহার। ফিফথ সেন্টেন্সটা আসলে কি হতে পারে? একটা সামারির ক্ষেত্রে বা প্যাসেজের ক্ষেত্রে অ্যান্সার আসতে পারে পজিটিভ, অ্যান্সার আসতে পারে নেগেটিভ। অর্থাৎ আমরা যখন যৌতুক প্রথা নিয়ে কথা বলবো তখন সেটা অবশ্যই কি? যৌতুক প্রথা তখন অবশ্যই নেগেটিভ, অথবা যখন আমরা ট্রি প্লান্টেশন নিয়ে কথা বলবো তখন সেটা অবশ্যই কি? পজিটিভ। তাহলে আমরা যদি এখানে বলি পজিটিভের ক্ষেত্রে আমরা আসলে ফিনিশিং লাইনটা কিভাবে দিতে পারি? দেখো, উই শুড বি অ্যাওয়ার অফ ইট অ্যান্ড শুড বি টেক নেসেসারি স্টেপস টু স্টপ, কন্ট্রোল অর চেক ইট। উই শুড বি অ্যাওয়ার অফ ইট অ্যান্ড শুড টেক নেসেসারি স্টেপস টু স্টপ, কন্ট্রোল অ্যান্ড চেক ইট। এখানে ছোট্ট একটা মিস্টেক হয়েছে, এটা হবে ভাইয়া নেগেটিভ, এইটা হবে নেগেটিভ, আর এই অংশটা হবে হচ্ছে পজিটিভ। এই অংশটা হবে হচ্ছে পজিটিভ বাক্যের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে যদি নেগেটিভ বাক্য পাই তাহলে আমার কি এই বিষয়টা নিয়ে সচেতন হওয়া উচিত, এবং উই শুড টেক নেসেসারি স্টেপস, এবং আমাদের গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া উচিত টু স্টপ, কন্ট্রোল অর চেক ইট, অর্থাৎ যৌতুক প্রথা বন্ধে অথবা কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে অথবা চেক করতে, যে কোনো একটা। তাহলে আমরা কি করতে পারি? যৌতুক প্রথা বন্ধে স্টপ দিয়ে আমরা এই বাক্যটা শেষ করতে পারি। আর যদি পজিটিভ অংশ দিয়ে চলে আসে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? উই হ্যাভ লার্নড এ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ। আমরা আসলে এই প্যাসেজটা পড়ে অনেক কিছু শিখলাম, অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। অর্থাৎ তুমি ট্রি প্লান্টেশন নিয়ে অনেক কথাবার্তা শিখলা, বইয়ে পড়লা, প্যাসেজে পড়লা। এখন তুমি যখন সামারি লিখতে যাবা সেক্ষেত্রে তোমার লাস্ট লাইনটা এমন হতে পারে, আমরা আসলে এটা পরে অনেক কিছু শিখছি এবং এটা আমাদের বাস্তব জীবনে আসলে কি প্রয়োগ করা উচিত। তুমি জাস্ট ওখানেই থাকলে কিন্তু হবে না, তাহলে সমাজের কোনো উপকার হচ্ছে না। তাহলে আমরা 5টা লাইন এখানে দেখার কোনো চেষ্টা করলাম। মোস্ট অফ দ্য সামারি আমি মনে করি মানে পরীক্ষায় আসার মতো মোস্ট অফ দ্য সামারি তুমি এই একটা ক্লাস থেকে কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ। তাহলে আমি আরেকবার দেখতেছি প্রথম লাইনটা। তাহলে দ্য প্যাসেজ ইজ মেনলি রিটেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স, ইফেক্ট, কার্ডস, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মেইন ওয়ার্ড। সেকেন্ড লাইন বলে দিয়েছি। থার্ড ফোর্থ প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ লাইন কিন্তু সমার্থক শব্দ ব্যবহার। ফিফথ লাইনের নেগেটিভ হলে এটা, যদি নেগেটিভ অ্যান্সার দেয় তাহলে এই বাক্য, আর পজিটিভ অ্যান্সার দিলে তাহলে এই বাক্য। এতটুকু নিশ্চিত থাকো, এভাবে যদি তুমি কোনো একটা সামারি কমপ্লিট করে আসতে পারো, এতটুকু নিশ্চিত থাকো ভাইয়া 10-এর মধ্যে 10 না পেলেও কোনোভাবে 9-এর নিচে নামবে না, এতটুকু তুমি নিশ্চিত থাকতে পারো। এ জাতীয়
আরও ভিডিও, অর্থাৎ তোমরা যারা এইচএসসি 25-26 পরীক্ষা দিচ্ছ বা 24 পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই সামারি লেখার ক্ষেত্রে এই বিষয়টা মেনটেন করা খুবই জরুরি। এরকম আমি অন্যান্য ক্লাসে আরও যে টপিকগুলো আছে খুব সহজে কিভাবে প্যারাগ্রাফ লেখা যায়, ফর্মাল লেটার, ইমেল, এ জাতীয় ক্লাস থেকে শুরু করে একটা করে ছোট ভিডিওর মাধ্যমে তুমি যদি জাস্ট পুরা মানে এই সারা বছর যা পড়ছো তার একটা কম্বিনেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো, ইনশাল্লাহ পরীক্ষা আরও বেশি ভালো হবে। আমার অফিসিয়াল ফেসবুক পেজ সাইদ সজীব, এখানে আমি রেগুলার এইচএসসি এবং এডমিশন নিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করি। এইচএসসি এবং এডমিশন ইংলিশ নিয়ে এখানে রেগুলার আলোচনা হয়ে থাকে। প্লাস যে কোনো সমস্যার জন্য তুমি আমার ফেসবুক আইডি অথবা আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারো, এবং পরবর্তী ক্লাসে যেগুলো আলোচনা হবে এই ক্লাস দেখার পূর্বে অবশ্যই আজকের এই ক্লাসটি নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করবা, অথবা তুমি যদি এই ক্লাসের পিডিএফটা পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই ক্লাসটি শেয়ার করে একটু আমাকে ইনবক্স করলেই দিয়ে দিব। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো আলোচনায়। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ইংলিশ অংশের সমাধানের জন্য সাইদ সজীবের সাথেই থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।